সাইমন সিনেক ব্রিটিশ আমেরিকান এই লেখক ও মোটিভেশনাল স্পিকার সম্পর্কে আপনাদের অনেকেরই হয়তো জানা নেই। কিন্তু এই মানুষটি তার বিখ্যাত একটি ভাষণে তিনি এমন কিছু কথা বলেছেন যা লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। তিনি আমাদের বলেছেন মানুষ কিভাবে বিশ্বজয় করে। অ্যাপল কেন আজ বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড, কিংবা মার্টিন লুথারের মতো মানুষরা কিভাবে পৃথিবীতে বলে দিয়েছেন। শুধু এগুলোই নয়, এমন হাজারো ঘটনা প্রায় প্রতিদিন এই পৃথিবীতে ঘটেই চলছে যেগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখি, কিন্তু সাইমন মোতেও এই ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে দেখতেন না, বরং তিনি পৃথিবীতে ঘটা সমস্ত ঘটনাকে তার একটি থিওরির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন, যার নাম দ্য গোল্ডেন সার্কেল। কিন্তু মজার ব্যাপার হলো, আজ যে গোল্ডেন সার্কেল ফর্মুলা নিয়ে সারা দুনিয়া তো মাতামাতি করছে, সাইমন কিন্তু সেটা প্রথম আবিষ্কার করেছিলেন তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে। তিনি যখন চরম ডিপ্রেশনে ভুগতেছিলেন, তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য একটি পথ খুঁজতে গিয়ে একটি টিস্যু পেপারের উপর সেই থিওরিটা লিখে ফেলেছিলেন। তিনি কোনোদিন ভাবেননি যেই টিস্যু পেপারের উপরে থাকা লেখাগুলোই একদিন পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ফর্মুলায় পরিণত হবে। আর আজ আমরা তার সেই অভিজ্ঞতার ঝুলি থেকেই দ্য গোল্ডেন সার্কেল থিওরিটা বোঝার চেষ্টা করব। বন্ধুরা, সাইমনের এই থিওরির 3টি অংশ রয়েছে: হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, অর্থাৎ কি, কেন এবং কিভাবে। আমরা সবাই জানি আমরা কি করছি এবং সেটা কিভাবে করছি, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে আমরা কাজটা আসলে কেন করছি। অন্যদিকে অ্যাপল কিন্তু শুরু থেকেই জানতো তারা কেন কম্পিউটার বানাতে চায়। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য ছিল মানুষকে এমন কিছু দেওয়া যা পুরো পৃথিবীতে বদলে দেবে। আর এই কারণেই স্টিভ জবস বলেছিলেন, আমি এজন্যই অ্যাপেল শুরু করছি, যাতে মানুষ আর ওই পুরনো আমলের কম্পিউটারের দিকে ফিরেও না তাকায়। অর্থাৎ অ্যাপেল আগে থেকেই জানতো তারা কেন পণ্যটি তৈরি করছে, কিন্তু যদি তারা বলতো যে আমরা খুব ভালো কম্পিউটার বানাই যেগুলো ব্যবহার করা সহজ এবং দেখতে খুব সুন্দর, তাহলে হয়তো স্টিভ জবসের সেই অ্যাপেল আজকের অ্যাপেল হয়ে উঠত না। অর্থাৎ মানুষ শুধু আপনার পণ্য কিনে না, বরং আপনি কেন কেন সেই পণ্যটি তৈরি করছেন মানুষকে নিয়ে, সেই উদ্দেশ্যটাকে। আর এমন সিদ্ধান্তের মূল কারণ হলো আমাদের ব্রেইন, যা আসলে 2 ভাগে কাজ করে। একটা অংশ বোঝে হিসাব কিতাব আর লজিক, আর অন্য অংশটা বোঝে আবেগ, বিশ্বাস আর ভরসা। আমরা যখন কোন কিছু কেনার সিদ্ধান্ত নেই, তখন সেই সিদ্ধান্তটা আমরা আমাদের আবেগের কারণে নেই। অন্যদিকে যারা লজিক দিয়ে কথা বলে তারা কখনো মানুষের আবেগে উঠতে পারে না। এই কারণেই দেখবেন দাম বেশি হওয়া সত্ত্বেও অ্যাপেলের কোন ডিভাইস লঞ্চ হওয়ার সাথে সাথে তাদের স্টোরগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এর মূল কারণ হলো অ্যাপল শুধু তাদের ফিচারের কথা বলে না, তারা বলে তাদের আস্থার কথা। স্টিভ জবস যখন আইপড লঞ্চ করেছিলেন, তিনি সেটার মেমোরি কতদিন বিতা না বলে সকলের সামনে বলেছিলেন, কেমন হবে যদি আপনার পকেট 1000 গান থাকে। ব্যাস, তার এই একটা কথাই মানুষের আবেগ দখল করে নিয়েছিল। চলুন এবার একটা ঐতিহাসিক উদাহরণ দেখি। আমরা সবাই জানি রাইট ব্রাদার্স বিমান আবিষ্কার করেছেন। কিন্তু মিউজিক, আপনি কি স্যামুয়েল ল্যাংলির নাম শুনেছেন? স্যামুয়েলের কাছে ছিল প্রচুর টাকা, নামকরা সব বিজ্ঞানীদের টিমার সরকারের সমর্থন। সবাই ভেবেছিল ল্যাংলি প্রথম বিমান বানাবে। অন্যদিকে রাইট ব্রাদার্সের কাছে একটা সাইকেলের দোকান আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই ছিল না। না ছিল তাদের টিমে বড় ডিগ্রিধারী কোন বিজ্ঞানী, না ছিল পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা। কিন্তু তাও রাইট ব্রাদার্সই কেন সফল হয়েছিল জানেন? কারণ ল্যাংলি কাজ করেছিল শুধুমাত্র টাকার নামের জন্য। অন্যদিকে রাইট ব্রাদার্স কাজ করেছিল তাদের স্বপ্নের জন্য। তারা বিশ্বাস করতেন বিমান বানাতে পারলে পুরো পৃথিবী বদলে যাবে। আর তাদের এই বিশ্বাসই তাদেরকে জান প্রাণ দিয়ে কাজ করতে উৎসাহ জগিয়েছিল। শেষে দেখা গেল রাইট ব্রাদার্স যখন বিমান তৈরিতে সফল হয়ে গেল, তখন ল্যাংলি তার কাজ থামিয়ে দিলেন। কারণ তার কাছে উদ্দেশ্যটা বড় ছিল না, বড় ছিল তার নাম কামানো। আর যেহেতু অন্য কেউ সেটা করে ফেলেছে, তাই ল্যাংলির কোন অনুপ্রেরণার অবশিষ্ট ছিল না। এবার কথা বলা যাক শেখার ব্যাপারে। জোশকভ নামের একজন লেখক একটা দারুণ প্রশ্ন সকলের সামনে এনেছিলেন। প্রশ্নটির হলো, নতুন কিছু শিখতে আসলে ঠিক কত সময় লাগে? 2008 সালে জনপ্রিয় লেখক ম্যালকম গ্লাডওয়েল তার বই আউটলায়ার্স দ্য স্টোরি অফ সাকসেসে বলেছেন, কোন একটা বিষয়ে এক্সপার্ট হতে গেলে অন্তত 10,000 ঘন্টা প্র্যাকটিস করতে হয়। একথা শোনার সাথে সাথেই আমাদের অর্ধেক উৎস মিটে যায়। কারণ 10,000 ঘন্টা মানে হলো প্রায় 5 বছর ধরে প্রতিদিন প্রায় 5.5 ঘন্টা করে প্র্যাকটিস করা।
যা শোনার পর কফম্যান নিজেও প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যখন তিনি এই বিষয়ে আরেকটু ঘাটাঘাটি করা শুরু করলেন তখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। ওই 10,000 ঘন্টার নিয়মটি আসলে তাদের জন্য যারা ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিট হতে চান, যেখানে লড়াইটা হয় একদম সেরাদের সেরা হওয়ার জন্য। কিন্তু আমরা যদি আমাদের শখের কোন কিছু বা নতুন কোন স্কিল মোটামুটি ভালোভাবে শিখতে চাই তাহলে কি অত সময় লাগবে? উত্তরটা হলো না। কফম্যান প্রমাণ করে দেখিয়েছেন নতুন কোন জিনিস মোটামুটিভাবে নিজের আয়ত্তে আনতে একজন মানুষের সময় লাগে মাত্র 20 ঘন্টা। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 20 ঘন্টা। তবে এই 20 ঘন্টাকে কাজে লাগানোর জন্য তিনি সকলকে 4টি সহজ ধাপ অনুসরণ করতে বলেছেন। প্রথমত, আপনি যা শিখতে চান সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। তারপর দেখুন এর মধ্যে কোন অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব শেখার দরকার নেই, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো আগে শিখুন। দ্বিতীয়ত, শেখার সময় বই কিংবা ভিডিওর উপর অতিরিক্ত নির্ভর না করে নিজেই প্র্যাকটিস শুরু করুন। প্র্যাকটিস করতে গিয়ে যখন ভুল হবে তখন নিজেই সেটা ঠিক করার চেষ্টা করুন। তৃতীয়ত, যখন প্র্যাকটিস করবেন তখন মোবাইল ফোন কিংবা টিভি এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখুন। কারণ আশেপাশের ডিস্ট্রাকশন থাকলে 20 ঘন্টা কেন 200 ঘন্টায়ও তা শেখা হবে না। আর চতুর্থ, এই নিয়মগুলো মেনে অন্তত 20 ঘন্টা প্র্যাকটিস করুন। কফম্যান নিজেও মাত্র 20 ঘন্টা প্র্যাকটিস করে স্টেজে দাঁড়িয়ে সকলের সামনে ইউকুলে বাজিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। অ্যাডম গ্রান্ট নামের একজন প্রফেসর গবেষণা করে দেখেছেন সৃজনশীল মানুষের কিছু অদ্ভুত অভ্যাস থাকে যেগুলোকে আমরা সাধারণত বদ অভ্যাস মনে করে থাকি। কিন্তু মজার ব্যাপার হলো এই অভ্যাসগুলোই তাদের নতুন কিছু তৈরি করতে সাহায্য করে। যেমন আমরা অনেকেই ভাবি কাজ ফেলে রাখা মানে অলসতা, কিন্তু গবেষণায় দেখা গেছে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে বলা যায় লিওনার্দো দা ভিঞ্চির কথা। তিনি তার বিখ্যাত মোনালিসা পেইন্টিং শেষ করতে সময় নিয়েছিলেন প্রায় 16 বছর। আসলে যে কোনো কাজ ফেলে রাখলে আমাদের অবচেতন মনই আইডিয়াটা নিয়ে ভেতরে ভেতরে আরও খেলা করার সুযোগ পায়। আরেকটি অদ্ভুত গবেষণায় দেখা গেছে যারা নিজের কম্পিউটার ও ফোনে কম কিংবা ফায়ারবক্সের মতো ব্রাউজার আলাদা করে ডাউনলোড করে চালায় তারা ইন্টারনেট এক্সপ্লোরার বা ডিফল্ট ব্রাউজার ব্যবহারকারীদের চেয়ে একটু বেশি ক্রিয়েটিভ হয়। আর এর কারণ জানেন? কারণ হলো তারা হাতের কাছে যা আছে সেটাকেই সেরা বলে মেনে নেয় না, বরং তারা সবসময় আরও বেটার অপশন খুঁজে। স্বাভাবিক সিস্টেমকে চ্যালেঞ্জ করার এই সাহসটাই তাদেরকে বাকিদের চেয়ে আলাদা করে তোলে। অন্যদিকে আমরা আমাদের বর্তমান অবস্থা নিয়ে যতই অভিযোগ করি না কেন আমাদের অবচেতন মন কিন্তু কষ্টের মধ্যেই থাকতে পছন্দ করে। কেন জানেন? কারণ মানুষের মস্তিষ্ক অচেনা সুখের চেয়ে চেনা দুঃখকে বেশি নিরাপদ মনে করে। এই যে আমরা নতুন কিছু শুরু করতে ভয় পাই এটা আসলে আমাদের ব্রেনের একটা ডিফেন্স মেকানিজম। যদি আপনি ভাবেন আপনার জীবনের মোড় ঘোরানোর জন্য কোন একটা মিরাকল ঘটবে তাহলে আপনি একটা সাইকোলজিক্যাল লুপে আটকে আছেন, যাকে বলা হয় প্যাসিভ হুক। কিন্তু বাস্তবতা হলো কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আপনার একমাত্র আশা ভরসা আপনি নিজেই। আর যেদিন আপনি এই সত্যটা মেনে নেবেন সেদিন থেকে আপনার জীবনে আসল পরিবর্তন শুরু হবে। কিন্তু ভয়াবহ ব্যাপার হলো আমরা অনেক সময় অন্যদের কথা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেই। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পিপল প্লিজিং। আপনি যদি সবার কাছে ভালো হতে চান তাহলে দিনশেষে আপনি নিজেই নিজের কাছে সবচেয়ে খারাপ মানুষে পরিণত হবেন। তাই এখন থেকে একটু নিজের কথা ভাবুন এবং নিজের জন্য বাঁচুন। আর এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই আপনার জীবন বদলে যাবে না, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর পর পুরনো 1 বছর ধরে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য আপনাকে আফসোস করতে হবে। তাই জীবনটা যাতে আফসোস করতে করতে না কাটে সেজন্য সময় থাকতে থাকতে শুরু করে দিন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং এই ভিডিওটি যদি আপনার চিন্তাধারায় 1% পরিবর্তন নিয়ে আসে তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে আমাকে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইবও করে নগরবাসের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।